কিছু বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের মাধ্যমে আমরা এই বক্তব্যগুলো জনগণের সামনে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম যেটা বলবো যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটালে যারা চিকিৎসক তাদের বাইরে প্র্যাকটিস করা নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এটা সমস্যা আরো বাড়িয়েছে এবং আমরা মনে করি যে আমাদের রাজ্যে এমনি ডাক্তারের সংখ্যা পর্যাপ্ত না এবং হাসপাতালগুলোর পরিষেবাও তলানিতে এবং সেই ধরনের চিকিৎসক বা চিকিৎসা কর্মীর অভাব, ইনস্ট্রুমেন্টগুলো ভালো না, প্রতিনিয়ত সাধারণ রোগীদের থেকে কিছু অভিযোগ আছে। এই পরিস্থিতির মধ্যে সামগ্রিক বাস্তব পরিস্থিতি চিন্তা ভাবনা না করে একটা চট করে এই ধরনের সিদ্ধান্ত আরো বেশি সমস্যাটাকে জটিল করে তুলেছেন এবং সাধারণ রোগীরা গত কয়েকদিন যাবৎ মারাত্মক সমস্যার সম্মুখীন। হাসপাতালগুলোতে উঠছে ওরা ভিড় এবং চিকিৎসক যারা তারা সামাল দিতে পারছেন না। এটা ঠিক যে হাসপাতাল পরিষেবা যদি উন্নত হয়, স্বাভাবিক কারণেই রোগীরা বাইরে, যদি চিকিৎসকরা বাইরে প্র্যাকটিসও করেন, রোগী কিন্তু সেখানে যাবে না, হাসপাতালে যাবে পরিষেবা পাওয়ার জন্য। এই সমস্যাগুলো নিরসন না করে, সমাধান না করে, একতরফাভাবে কারোর সঙ্গে পরামর্শ নেই, আলোচনা নেই, বাস্তব পরিস্থিতির মূল্যায়ন নেই, একতরফাভাবে চট করে সরকারি সিদ্ধান্ত নেওয়াতেই রোগীদের মধ্যে ক্ষোভ এবং বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এবং আমাদের একটা কিছু এটাকে কেন্দ্র করে যদি কারো মৃত্যু ঘটে বা কারো জীবনহানি ঘটে, তার দায় কিন্তু সরকারকে বহন করতে হবে। এবং আমরা সরকারকে অনুরোধ করব, বামফ্রন্টের পক্ষ থেকে পরিস্থিতি ইতিমধ্যে পত্র পত্রিকায় বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, রাজ্যবাসীও দেখছেন। এই পরিস্থিতিতে অতি দ্রুত আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করে যাতে যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা আপাতত প্রত্যাহার করুক এবং আলোচনার মাধ্যমে সমাধানে এগিয়ে আসুক। এবং চিকিৎসকদের বিভিন্ন সংগঠন আছে এবং যারা পরিষেবা নেন বিশিষ্ট ব্যক্তিরা, তাদের সঙ্গে পরামর্শ করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে। কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, একতরফাভাবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা করবো এটা প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থাটা ফিরিয়ে আনবো। দ্বিতীয় যে বিষয়টা আপনাদের মাধ্যমে বলছি, বিদ্যুতের দাম বাড়ায়, এটা এই সরকার ক্ষমতা আসার পরেই এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করলাম কোনো বলা নেই, কোয়া নেই, কোনো কিছু নেই, চট করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। বর্ধিত মূল্যের মধ্যে যেটা মিটার রেন্ট একটা আছে, ফুয়েল চার্জ এটা প্রতিনিয়ত বাড়াচ্ছেন, ফুয়েল চার্জের নাম করে, জ্বালানি খরচ নাকি বাড়ছে এটার নাম করে, এবং বিভিন্ন স্ল্যাবে যে স্ল্যাবগুলো আছে স্ল্যাবের মধ্যে বিদ্যুতের রেটটাকে বাড়িয়ে দিয়েছে। এবার যেটা করেছে, এগুলো বাড়িয়েও খান্তর নেই, ফিক্সড চার্জ। তারা বলছেন নাকি হাউস টু হাউস তারা সার্ভে করেছে এবং এটার মধ্য দিয়ে দেখা যায় ফিক্সড চার্জটাকে মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। এতে প্রতি গ্রাহকের উপর মারাত্মকভাবে এটা চাপ পড়েছে। যেমন ধরুন 1 কিলোওয়াটের রেট ধরেছে 70 টাকা। জেনারেলি যারা কনজিউমার ডোমেস্টিক তাদের ক্ষেত্রে গিয়ে এটা 3 কিলোওয়াট মিনিমাম হয়। যদি সেটা হয় তাহলে 210 টাকা তাকে দিতে হবে ফিক্সড চার্জ। কমার্শিয়াল দ্বারা সেখানে গিয়ে যদি 150 থেকে 200 টাকা করেছে রেট, এবং যারা 150 টাকা স্ল্যাবে পড়বে তাদের ক্ষেত্রে 450, যারা 200 টাকা পড়বে তাদের ক্ষেত্রে 600 টাকা ফিক্সড চার্জ দিতে হবে। এই অস্বাভাবিক বৃদ্ধি সাধারণ গ্রাহকদের উপর একটা চাপ পড়েছে এবং এখন বিদ্যুতের বিল যেটা আসছে আগের মাসের সঙ্গে বর্তমান মিলিয়ে কয়েকশো টাকা ডিফারেন্স, এবং গ্রাহকদের মধ্যে নাবিশ্বাস উঠে গেছে এবং এটা সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ নিগম এবং সরকারের ব্যর্থতা ঢাকার জন্য। কি প্রকার হচ্ছে এবং
রাস্তা পরিষ্কার করা, ড্রেন প্রশস্ত করা। আর স্মার্ট সিটি নিয়ে আমি বলতে চাই এগুলো প্রতিদিন পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে। স্মার্ট সিটি করবো আপত্তি নেই। স্মার্ট সিটির মূল আইডিয়া থেকে সরকার সরে গেছে। বামফ্রন্ট সরকার যে আইডিয়া থেকে স্মার্ট সিটির প্রজেক্ট তৈরি করে টাকা স্যাংশন এনেছেন, সেই স্মার্ট সিটির আইডিয়া থেকে সরে অন্য জায়গায় ডিপার্চার হতে এর ফল আজকে আগরতলা শহরবাসীকে, নগরবাসীকে ভোগ করতে হচ্ছে। হকার উচ্ছেদ করছেন বিকল্প ব্যবস্থা না করে। এ কি চলছে নাকি? সরকারের ক্ষমতা আছে বলে সেটা করা যায়, প্রধান আছে বলে ব্যবহার করা যায়? এ কি চলছে? একজন দোকানে গিয়ে বলছে আমার অবস্থাটা কি, আমি খাবোটা কি বলছে, এবং মেয়র বলছেন, তিনি মিডিয়াতে দেখলাম যে আপনি শরণার্থী শিবিরে চলে যান। তো নির্বাচিত প্রতিনিধি একজন মেয়র দায়িত্বশীল পদে থেকে এই ধরনের একটা মানুষকে বলতে পারেন, এই ধরনের পরামর্শ দিতে পারেন? একটু বিবেকবোধ যদি থাকে, একটু মানুষের প্রতি যদি দরদ থাকে, ভালোবাসা থাকে, এই ধরনের শব্দ ব্যবহার করা যায়। বলতে পারতেন যে বিকল্প ব্যবস্থা নেওয়া সাপেক্ষে একটু চলুন, আমরা দেখছি। বিকল্প ব্যবস্থার প্রতিশ্রুতিও দেবেন না। আবার কেউ এই সম্পর্কে ইয়ে করলে সেখানে গিয়ে ভেঙে দিচ্ছেন, জিনিসপত্র তছনছ করে দিচ্ছেন। এটা একটা চলছে এবং এটা অনেকটা কি বলবো গায়ের যুগ, অনেকটা গায়ের যুগ। আইনের পরিষ্কার আছে, হকারকে উচ্ছেদ করতে গেলে তার বিকল্প ব্যবস্থা করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে। এবং 2016-তে কি পড়েছে, যে আইনটা লাগু হয়েছে হকারদের সম্পর্কে, সে আইনে পরিষ্কার আছে যে হকারের যে সমস্ত এরিয়াগুলো নির্দিষ্ট করা হবে সেখানে তাদেরকে দিয়ে দেওয়া হবে, ধারই ধারেন না। এবং সেখানে এগুলো ভাঙচুর করছেন। এটা তারা আমার মনে হয় যে উন্নয়নের নামে এগুলো ভাঙচুরে বোধহয় আনন্দ পাচ্ছে এবং অনেকটাই কোথাও তার শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি। গরিব মানুষ কাজ করে খায়, এটাই তার জীবিকার বিকল্প ব্যবস্থা করতে পারছেন না, কাজ করতেও নেই, এখানে এসে বসছেন। আমরা এটাকে সমর্থন করি না, আমরা বলবো একটা শৃঙ্খলার মধ্যে আসুক সঠিক, আমরা বলবো, কিন্তু তা না করে যেভাবে এটা করছে এটা আমরা সমর্থন করতে পারি না। লাস্ট টাইম যেটা বলবো, আপনারা কালকে হেদাবাড়াতে ঘটেছে, আজকেও রাজ্যের কয়েকটা জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে বলে শুনতে পাচ্ছি। এক পাই অল্প কিছু টাকা, একবার ব্যাংকে গিয়ে খবর নেই আমার টাকা ঢুকেছে কিনা, এই অবস্থা চলছে বেশ কিছুদিন যাবৎ। যে বিভিন্ন ভাতাগুলো দেওয়া হতো, এই ভাতাগুলো অধিকাংশ তো তুলে দিয়েছেন, যাই পায় সে ভাতার টাকা 3 মাস 4 মাস হয়েছে ভাতার টাকা ঢুকছে না। এটার উপরে ওষুধ, এটার উপরে তার জীবিকা নির্ভর করে, এই ভাতার টাকা ঢুকছে না। অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা বেতন পাচ্ছেন আজকে 2-3 মাস যাবৎ। তারপর মিড ডে মিল ওয়ার্কার, তারপর ওইদিকে তাদের একটু অনিয়মিত, ওই অন্যান্য যারা স্কিম ওয়ার্কারে কাজ করেন তাদের তো অনিয়মিত। এই যে অবস্থাটা চলছে, তারা বলছে অর্থের অভাব নেই, প্রচুর টাকা রানি দিচ্ছে। এখন তো ট্রিপল ইঞ্জিনের গভর্নমেন্ট, টাকার কোনো অভাব হবে না, বলেছিল তো কলসি দিয়ে টাকা ঢেলে দেবে। এত টাকায় যদি এসে থাকে, কেন রাইট টাইমে তার ভাতার টাকাটা পাবে না? কেন রাইট টাইমে তার একটা স্কিম ওয়ার্কার পায় সামান্য টাকা এবং অন্য রাজ্য থেকে খুবই কম, সেই টাকাটা পর্যন্ত পায় না? এই অবস্থাগুলো চলছে, এগুলো নিয়ে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয়টা প্রতিবাদও জানাচ্ছি। বাকি যারা আছেন, আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করছি, আইন শৃঙ্খলা। বামফ্রন্ট খুবই উদ্বিগ্ন। গত কিছুদিন যাবৎ ঘটনা আছে, ওরা ক্ষমতা আসার পরে আছে, কিন্তু গত কিছুদিন যাবৎ ঘটনার চরম অবনতি ঘটিয়েছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটা মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের অভিযোগ এটা হত্যাকাণ্ড। এই সম্পর্কে এখনো স্পেশাল কোন ইনভেস্টিগেশন টিম বসিয়ে যে তদন্ত করা, জুডিশিয়ারি আওতায় এনে সেই তদন্ত কিন্তু এখনো করেননি। এটা জনসমক্ষে বিভিন্ন দিক থেকে অভিযোগ আসছে, কিন্তু এটা পরিষ্কার ভাবে এখনো সরকারি কোনো বক্তব্য আমরা জানতে পারলাম না। আমাদের বক্তব্য হলো এটা হত্যা না আত্মহত্যা, এটাকে যেহেতু পরিবার অভিযোগ করেছে হত্যা, থানায় লিখিতভাবে দিয়েছেন, সুতরাং সেখানে এটাকে সিট গঠন করে তদন্ত করে তারপর এটা জনসমক্ষে তুলে ধরুন। যদি হত্যাকাণ্ড হয় নিশ্চয়ই সেখানে দোষীদেরকে শাস্তি দিতে হবে। বা কেনই আত্মহত্যা করলো, যদি তারা যে আত্মহত্যার কথা বলছে, যদি এটার সঙ্গে আমরা একমত না, পরিবারও একমত না, তবুও বিষয়টাকে আমরা বলবো তদন্ত করে বের করতে।
স্কুলের ভিতরে একটা মেয়েকে নিয়ে যেভাবে ধর্ষণ করা হলো শাসকদলের লোক, এবং সেখানে গিয়েও তাকে ধরা নিয়ে সেখানে টাল বাহানা করলেন, শেষ পর্যন্ত অ্যারেস্ট করেছেন। শাস্তি কতটুকু হবে এটা ভবিষ্যতেই বোঝা যাবে। লক্ষ্য করা যায় দলের মধ্যে এখন প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে হয়, দলের সভাপতিকে বলতে হয় যে এগুলি নিয়ে মুখ খোলা বাইরে যাবে না, যেমন খুশি আমরা চলা যাবে না। তাহলে দলটা এখন শৃঙ্খলাহীন দলে পরিণত হয়েছে। তুলাবাজিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে সংঘর্ষ ইত্যাদি হচ্ছে, এবং এই যে কাঁঠালতলী যে ঘটনাটা ঘটলো, একজনকে যেভাবে খুন করা হতো, এই অবস্থা চলছে রাজ্যের মধ্যে। প্রকাশ্য রাস্তায় আগরতলা শহরে দাও দিয়ে কুপিয়ে দিচ্ছে, এবং প্রতিদিনকার ঘটনা চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে, এবং এগুলি পরে গিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে। এবং এই রাজ্যে আইনের শাসন আছে কিনা এটা জনসাধারণদের সন্দেহ তৈরি হয়েছে। সরকার বলছে সুশাসন, আমরা বলছি কোনো আইনের শাসন নেই। এখানে আইনের শাসন সম্পূর্ণভাবে এখানকার যারা সমাজদ্রোহী এবং যারা তোলাবাজ তাদের হাতে সরকার সবটা তুলে দিয়েছেন। এরাই এখন সবকিছু নিয়ন্ত্রণ করছেন। কোথাও কোথাও পুলিশকে সেখানে নিয়ন্ত্রণ করছেন। পাল্লা দিয়ে মহিলাদের উপর নির্যাতন চলছে। রাজ্য থেকে একটা আমাদের বর্ডার এলাকাগুলো যেমন ব্যবহৃত হচ্ছে, আমাদের রাজ্যেরও এখান থেকে নিয়ে বই রাজ্যে সেখানে বিক্রি করে দেওয়া এবং দারিদ্রতার সুযোগ নেওয়া এগুলো হচ্ছে। এবং এই দারিদ্রতার সুযোগ নিয়ে প্রলোভন দেখাচ্ছে যে কাজের ব্যবস্থা করে দেবে, নিয়ে অন্য রাজ্যে বিক্রি করে দিচ্ছে। এবং এগুলি কিছু কিছু উদ্ধার হয়, কিছু কিছু উদ্ধার হচ্ছে না। শিশু সন্তান ফেলে পর্যন্ত চলে যাচ্ছেন। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এই যে ঘটনা, মায়েদের উপর নির্যাতন, মহিলাদের উপর নির্যাতন, তাদের নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। এটাকে বন্ধ করার জন্য সরকারের দিক থেকে আরো বেশি তৎপর হওয়া উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেখানে সরকার সেখানে সেই তৎপরতা দেখাতে সম্পূর্ণ ব্যর্থ। মহিলাদের কোনো নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে সরকার সেখানে ব্যর্থ হয়েছে। নেশার সাম্রাজ্য চলছে, এর কোনো সীমা নেই। এই বটতলাটাতেই এখন রাত 8টার পরে পুলিশ দৌড়ায় আবার আসে, দৌড়ায় আবার আসে। আমি দেখলাম এইখানে যে পুকুরে পার, পুলিশ দৌড়ায় আবার আসে, দৌড়ায় আবার আসে, এই চলছে। এবং আগরতলা শহরটা যেমন ত্রিপুরার গ্রাম, পাহাড়, শহর সর্বত্র এটা ছড়িয়ে গেছে। আমাদের নতুন প্রজন্মকে মারাত্মক বিরোধের দিকে ঠেলে দিচ্ছে। এটাকে কি নিয়ন্ত্রণ করা যায় না? এটাকে কি বন্ধ করা যায় না? সদিচ্ছার ঘাটতি আছে। এটা এগুলোই ঢুকেই কোন রাস্তা দিয়ে, কে ঢুকাচ্ছে, এবং আমাদের রাজ্যে ঢুকে এইভাবে বিক্রিয়া কারা করছে, গোড়াতে তো ধরতে হবে। গোড়াতে ধরে যদি এটাকে বন্ধ না করা যায়, তাহলে আগামী প্রজন্মকে ইচ্ছে করে সরকার ধ্বংসের কিনারে ঠেলে দিচ্ছেন। এই নেশা